এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের স্বাগত জানাই। আজকের যে ভিডিওটি তৈরি হচ্ছে এটি একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের। এটির বিশেষ বিষয় হলো বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি। এই ভিডিওর যে অংশটি আরও বিশেষভাবে আজকে আলোচনা করা হবে তার নাম মধ্য বাংলা, অর্থাৎ মধ্য বাংলার ইতিহাস। মধ্যযুগের বাংলা যে সাহিত্য তৈরি হয়েছিল বা রচিত হয়েছিল তাদেরকে বাংলা সাহিত্যের যারা ঐতিহাসিক, বিশেষ করে যাদের নাম এ প্রসঙ্গে উদ্ধৃতিযোগ্য, তারা হলেন ডক্টর সুকুমার সেন, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডক্টর আশুতোষ ভট্টাচার্য প্রভৃতি। এছাড়াও আমি যাকে বিশেষ করে বাংলা সাহিত্যের ইতিহাসের আলোচনার ক্ষেত্রে তুলে ধরি তিনি হলেন আচার্য দীনেশচন্দ্র সেন। আচার্য দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ, সেই যুগ বিভাগকে তিনি তিনটি পর্যায়ে ভাগ করেছেন। যে পর্যায়গুলি অন্যান্য সাহিত্যে, বাংলা সাহিত্যে যারা ঐতিহাসিক তাদের থেকে একটু আলাদা। তিনি প্রথম পর্যায়টিকে বলেছেন হিন্দু বৌদ্ধ যুগ, অর্থাৎ যেটি চর্যাপদ যেখানে আলোচিত হয়েছে, অর্থাৎ প্রাচীন বাংলা। অন্যান্যরা যারাকে প্রাচীন বাংলা বলেন, তিনি সেটিকে বলেছেন হিন্দু বৌদ্ধ যুগ। দ্বিতীয় যুগটির নাম হচ্ছে আচার্য দীনেশচন্দ্র সেনের নামাঙ্কিত, সেটা হলো নদিয়া পিরিয়ড। এই নদিয়া পিরিয়ড অর্থাৎ মধ্য বাংলা। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, যেটা সম্ভবত দ্বাদশ শ্রেণীতে পড়ানো হবে, সেই তৃতীয় পর্যায়টি নাম হচ্ছে আধুনিক বাংলা। আপাতত প্রথম সেমিস্টারের জন্য একাদশ শ্রেণীর এমসিকিউ বা যাকে আমরা মাল্টিপল চয়েস বলি, সেক্ষেত্রে পাঠ্যাংশ বিষয়গুলিকে ভালো করে পড়ে নিতে হয় যাতে কোনো প্রশ্ন আমাদের অজানা না থাকে। কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস এতই সুবিশাল, এতই চড়াই এবং উতরাই, এবং এত লেখক এবং কবিদের সমাহার, যাকে সহজে পড়ে নেওয়া সম্ভব হয় না। আমরা সেই বিষ্ণু শর্মার মতো আমরা এমন করে পড়াশোনা করব, এমন করে শিখব, যাতে মূল বিষয়টির একটি চালচিত্র তৈরি করে নিয়ে সেখান থেকে প্রশ্ন কিভাবে হতে পারে তার আলোচনা করব। যাই হোক, মধ্য বাংলাকে আবার দুটি পর্যায়ে ভাগ করা হয়। এই মধ্য বাংলার দুটি পর্যায়ের প্রথমটির নাম হচ্ছে আদি মধ্য বাংলা, দ্বিতীয়টির নাম অন্ত মধ্য বাংলা। এখন আমি আদি মধ্য বাংলা এই পর্যায়ের আলোচনা করব। আমরা দেখেছি যে প্রাচীন বাংলার ক্ষেত্রে একটি বিশেষ গ্রন্থ, যাকে আমরা চর্যাপদ বলেছিলাম, গোটা যুগের ক্ষেত্রে তার প্রভাবই সর্বত্র ছিল। আলোচনার মধ্যে সেই বইটিকে নিয়েই বারবার আমরা ঘুরে ফিরে আলোচনা করেছি। এখন আমরা এই আদি মধ্যযুগের যে বাংলা সাহিত্য, সেই বাংলা সাহিত্যের আলোচনা করতে গেলে আমাদের আবারও একখানি একক এবং অদ্বিতীয়, যাকে বলে একাকুম্ভ রক্ষা করে, সেই একাকুম্ভ রক্ষা করছে এখানে আরেকটি গ্রন্থ। তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বলো, গ্রন্থ বলো, যাই বলো, এটা বইটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এবারে আর ওই চর্যাপদের মতো 24 জন কবি
আর 46.5টা পদ নয়। এবার একজন কবি, কবির নাম বরু চণ্ডীদাস। বরু বানানটা ঠিক আমার দেখে নিতে হবে ভালো করে। ব ডয়শূন্য রয়ে হস্যৌ বরু চণ্ডীদাস, এটা হস্যই দীর্ঘইকার, যে কোনো বানানই চলবে। বরু চণ্ডীদাস। এখন বরু চণ্ডীদাস সম্পর্কে আমরা একটু জেনে নিই। বরু চণ্ডীদাস ছিলেন বাঁকুড়া জেলা, পশ্চিমবঙ্গের যে বাঁকুড়া জেলা, সেই বাঁকুড়া জেলার ছাতনা যে অংশ বলে একটি যে ব্লক আছে, সেই ছাতনা ব্লকের বন বিষ্ণুপুর যে অংশটা, সেখানেই কাঁকিল্লা বলে একটি গ্রামে আমাদের এই যে গ্রন্থটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, সেটি পাওয়া যায়। এবার আছে কবির নাম আমরা বুঝলাম, তিনি একজন ছিলেন বাসলি সেবক এবং তিনি একেবারে বৈষ্ণবদের মতোই অনেকটা আপন মনে মাধুরী মিশিয়ে তিনি তার ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণের কীর্তন ভজন করেছেন এই গ্রন্থের মাধ্যমে। ঠিক চর্যাপদের মতোই এটি শুধুমাত্র একটি পাঠ্যপুস্তক হিসেবে রচিত হয়নি। এই গ্রন্থের মধ্যেও সুর, তাল, লয়, ছন্দ ইত্যাদির ব্যবহার করা হয়েছে। এখন এবার আসবে গ্রন্থটির আবিষ্কার। বাংলা সাহিত্যের আরেকজন যাকে আমরা যেমন বলেছিলাম মহামহ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের কথা বলেছিলাম, ঠিক তেমনই এই গ্রন্থের যিনি আবিষ্কার করলেন তার নাম হচ্ছে বসন্তরঞ্জন রায় বিদ্যোদ্বল্লভ। বসন্তরঞ্জন রায় বিদ্যোদ্বল্লভ বানানটি খুবই ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তবে এমসিকিউ যেহেতু আমাদের প্রশ্ন হচ্ছে, সেখানে বানান ভুলের সম্ভাবনা অনেকটাই কমে গেছে, কারণ এখানে শুধুমাত্র আমার সঠিক উত্তরটিকে চিহ্নিত করতে হবে। হয়তো দেখা যাবে যে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি কে আবিষ্কার করেছেন, সেখানে 4 জনের নাম থাকলো, তার মধ্যে নামটি যতই জটিল হোক সেখানে টিক দিতে আমার ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হবে না। এবারে সেই গ্রন্থটি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আত্মপ্রকাশ করে। তারপর থেকেই এই গ্রন্থের প্রতি বাঙালির, বিশেষ করে বাংলা সাহিত্যের যারা গবেষক, বাংলা সাহিত্যের যারা পাঠক, তাদের কৌতূহল দিন দিন বৃদ্ধি পেয়েছে। এখন এই যে গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন, এই গ্রন্থে আমরা যেটা লক্ষ্য করলাম যে এখানে পরিচ্ছেদের ভাগ আছে। পরিচ্ছেদ যেমনভাবে রামায়ণ, মহাভারত, ভাগবত এগুলো যেমন পরিচ্ছেদে বিভাজিত হয়, এক্ষেত্রেও গ্রন্থটি পরিচ্ছেদে বিভাজিত হয়েছে। পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে 13টি। অবশ্য পরিচ্ছেদ কথাটি এখানে ব্যবহৃত হয়নি। কি ব্যবহৃত হয়েছে? ব্যবহৃত হয়েছে খণ্ড বলে একটি শব্দ। খণ্ড অর্থাৎ প্রত্যেক পরিচ্ছেদের অংশ যখন শেষ হচ্ছে, তার শেষে লেখা আছে এটি অমুক খণ্ড। তাহলে প্রথম খণ্ডটির নাম হচ্ছে জন্মখণ্ড। এই জন্ম, দান, পান, হার, এই বংশী করে শেষ খণ্ডটির নাম হচ্ছে রাধা বিরহ। কিন্তু রাধা বিরহ কথা লেখার পর খণ্ড শব্দটি কিন্তু যুক্ত হয়নি। এক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে প্রশ্ন আবার এলো, সেই প্রশ্নটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি কে রচনা করেছেন? শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি কোথা থেকে আবিষ্কার করা হয়েছে? কোন জেলা থেকে বলতে পারে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে প্রকাশ সেটা কোথা থেকে হয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কবে প্রকাশ পেয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কতগুলি খণ্ড আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তিম পরিচ্ছেদটির নাম কি? অর্থাৎ সেখানে সবাই খণ্ড লিখে ফেলবে, হবে না, সেটি হবে রাধা বিরহ। এইভাবে আমরা প্রশ্ন আনতেই পারি। কিন্তু এই যে বড় যে বইটা, এই যে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থ যেটা আমার কাছে আছে, আমি দেখাতে পারি, কিন্তু দেখি এখন প্রয়োজন নেই। মানে এই বড় গ্রন্থটি একজন একাদশ শ্রেণীর পড়ুয়ার পক্ষে পড়ে নেওয়া সম্ভব নয়। আমরা সেই জন্য এর
অন্দরমহলে কি কি নির্যাস লুকিয়ে আছে সেগুলো আমরা একে একে তুলে ধরব। এই গ্রন্থের মধ্যে আমরা যদি বলি একটা অনুসরণ, আগে প্রথমে অনুসরণের কথা বলি যে কাকে অনুসরণ করেছেন গ্রন্থটিতে। এই গ্রন্থটি অনুসরণ করা হয়েছে অনেকটাই জয়দেবের গীতগোবিন্দ কাব্য থেকে। জয়দেবের গীতগোবিন্দ কাব্যের বিশেষ করে আমাদের বাংলার যারা পাঠক পাঠিকা বা অভিভাবক অভিভাবিকা তারা প্রত্যেকেই জানেন জয়দেব হলেন বীরভূম জেলার ইলাম বাজারের কাছে কেন্দুবিল্ল বলে একটি গ্রাম, যাকে সংক্ষেপে বলা হয় কেঁদুলি। সেখানেই তার যে আশ্রম আছে এবং বছরের প্রতি বছরের যে আমাদের মাঘ মাসের প্রথম দিন সেখানে উৎসব হয় এবং এটি বাংলার যে পর্যটন মানচিত্র বা বাঙালির যে উৎসব সেই উৎসবের ক্ষেত্রে এই কেন্দ্রটি কিন্তু বেশ উল্লেখের দাবি রাখে। বিশেষত এখানে লক্ষ্য করা যায় কি না, প্রচুর আমাদের যারা ভবঘুরে যাদের আমরা বলি আউল বাউল, সেই আউল বাউল মানে বাউল সম্প্রদায় এখানে জড়ো হয় এবং বেশ কয়েকদিন ধরে মেলাও হয়। সেখানে যদি কোনো আগ্রহী পাঠক পাঠিকা বা অভিভাবক অভিভাবিকা গিয়ে দেখেন, একটি বিষয় কিন্তু আপনাদের সহজেই চোখে পড়বে। সেটি হলো বিভিন্ন আশ্রম এবং প্রত্যেকটি আশ্রমে কিন্তু সংস্কৃত থেকে ওই জয়দেবের গীত গোবিন্দ থেকে একটি শ্লোক উদ্ধৃত করা হয়েছে। সেটি এরকম, কোথাও গোটা পদটা বা দুটি লাইন নিয়ে একটি পদ অথবা একটি লাইন একটি চরণ উদ্ধৃত করা হয়। সেটি এরকম, সরগরল খণ্ডনাং মম শিরৌ সীমণ্ডনাং দেহি মে পদপল্লব মুদারম। কিন্তু এই শেষ লাইনটি কিন্তু অবশ্যই আছে, দেহি মে পদপল্লব মুদারম। বক্তা হচ্ছে গিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ। স্বয়ং শ্রীকৃষ্ণ গীত গোবিন্দ কাব্যে তিনি তার যে প্রণয়িনী রাধা, সে রাধার কাছে তিনি কাতর প্রার্থনা করেছেন যে তোমার আমি পদযুগলের আমি কাঙ্ক্ষী, সুতরাং তুমি তোমার মান পরিহার করো। এই রকমের একটা বার্তা ওই গ্রন্থে দেওয়া আছে। ঠিক তাকে যেন অনেকখানি একেবারে মানে অনুকরণের মতো করা হয়েছে। ওটি ছিল সংস্কৃত সাহিত্য আর এটি হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ, মাঝে অনেকটা সময় চলে গেছে। অনেকে ভাববে এটা ধান ভাঙতে শিবের গীত নয়। জয়দেব বা গীতগোবিন্দ এ সম্পর্কে বাঙালির বিশেষ করে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একটা সম্যক ধারণা দরকার যে জয়দেবের গীতগোবিন্দ কে লিখেছে এবং জয়দেব কার সভাকবি ছিলেন, জয়দেব কোথায় জন্মগ্রহণ করেছেন, এটা অবশ্যই জানার দাবি রাখে। সুতরাং এবার আমরা আসি শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থে। তাহলে গ্রন্থ পরিচয়ে যাই। গ্রন্থ পরিচয়ে লক্ষ্য করা গেল কি যে গ্রন্থ পরিচয়ে আমরা লক্ষ্য করলাম যে এই গ্রন্থটি কিন্তু আজকের দিনের যে পুস্তক এই রকমভাবে পাওয়া যায়নি। এটিও ঠিক চর্যাপদের মতোই পাণ্ডুলিপি অর্থাৎ তালপাতার পাতাতে লেখা, যেটা সেটা থেকেই আমরা এটা মানে আমাদের যে আবিষ্কারক তিনি উদ্ধার করেছিলেন। এবং লক্ষ্য করার বিষয় যে তখনকার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে বইটার প্রথম পাতাতে বইটার নাম বা লেখকের নাম এ ধরনের লেখা হতো না। প্রত্যেকটা পর্ব শেষ হলে বা প্রত্যেকটা অধ্যায় শেষ হলে ভণিতার মাধ্যমে লেখক তার পরিচয় জানাতেন এবং তিনি কার সেবক সেটাও জানতে পারতাম এবং গ্রন্থের নামও জানতে পারতাম। এখন যে গ্রন্থটি আমরা পেয়েছি সেখানে প্রথম খণ্ড জন্মখণ্ড এবং শেষ খণ্ডটি রাধা বিরহ, এই দুটির সঙ্গে বাকি 11টির কিন্তু অন্তর্নিহিত যে মিল সেটা সহজে অনেকের চোখে ধরা পড়ে না। ঠিক যেন মনে হয় যে প্রথমটি এবং শেষটি যেন অনেকটাই পৌরাণিক আর 11টি যেন লৌকিক খণ্ড নিয়ে
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তৈরি হয়েছে। বাঁশুলি সেবক বড়ুচণ্ডীদাস এই কাব্যের 3 জন চরিত্রকে অঙ্কন করেছেন। প্রথম চরিত্রটি অবশ্যই যার নামে নামাঙ্কিত, তিনি হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। দ্বিতীয় হচ্ছে তার প্রণয়িনী, যিনি রাধনী শক্তির প্রতীক রাধা। এবং তৃতীয় চরিত্রটির নাম হচ্ছে বড়াই। বড়াইয়ের পরিচয় দিতে গেলে আমাদের বলতে হবে বড়াই হলো রাধার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। এই হচ্ছে 3 চরিত্র। এবার ঘটনাক্রম দেখা যাক। ঘটনাক্রম হচ্ছে আমাদের যে পুরাণ, সেই পুরাণের মধ্যে রয়েছে যে কিভাবে ভগবান তিনি বারবার ধরাধামে মানবের রূপ ধারণ করে আবির্ভূত হন। তা সেক্ষেত্রে আমরা ওই গীতার বাণীর কথা মনে করতে পারি। সেই বাণী হচ্ছে এরকম, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্মৌ সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান বিষ্ণু তিনি এই ধরাধামে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতীদের দমনের জন্য আবির্ভূত হন। ঠিক এখানেও তাই, জন্মখণ্ডে পৌরাণিক যে গাম্ভীর্য সেভাবেই তার আবির্ভাব এবং পরবর্তীকালে এই পৌরাণিক কৃষ্ণ একজন সাধারণ মানুষ হয়ে উঠেছে। গ্রাম বাংলার কিছুটা অমার্জিত, আমরা যাকে অনেক সময় রুচিহীন বাক্যালাপে যিনি অভ্যস্ত, সেই ধরনের মানুষে পরিণত হয়েছে দ্বিতীয় খণ্ড থেকে। রাধার সঙ্গে তার পরিচয় ঘটে এবং এই পরিচয় ক্রমশ আত্মনিবেদনের পর্যায়ে যায়। একসময় সে উদ্গ্রীব হয়ে ওঠে তার সঙ্গে মেলার জন্য এবং দানখণ্ডে নৌকাখণ্ডে তার এই যে আবেগ রাধার প্রতি, সে আবেগ এর জন্য শুধুমাত্র কৃষ্ণের অন্তর্নিহিত ভালোবাসা নয়, এর জন্য বড়াইকেও অনেকটা দায়ী করা যায়। এরপর মিলন ঘটে। মিলনের পরবর্তীকালে তার ক্রমশ আস্তে আস্তে একটা বিরহের সুর বাজতে থাকে। এই বিরহ, আমরা বিরহকে কি বলি? প্রেমের কষ্টি পাথর। এটাই হারখণ্ড থেকেই সূচনা হয়। বংশীখণ্ডে সেটি আরও সুন্দর হয়ে দেখা যায়। বংশীখণ্ড যেন একেবারে প্রেমের কষ্টি পাথর। আমরা বলতে পারি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ড যেন একেবারে আমাদের যে বৈষ্ণব সাহিত্য, যে পদাবলী সাহিত্য, সেই পদাবলী সাহিত্যেরই মান পর্যায়ের সঙ্গে তুলনীয়। বংশী রাধার কৃষ্ণের বাঁশি শুনতে পান, সেখান থেকে আমরা একটু লাইন আমরা উদ্ধৃত করতে পারি। সে লাইন এরকম, কে না বাঁশি বা এ বড়াই এ নৈকুলে কালিনী নৈকুলে, কে না বাঁশি বা এ বড়াই এ গোঠ গোকুলে। শ্রীকৃষ্ণ তিনি তার মোহন বাঁশি বাজিয়েছেন যমুনার তীরে কদম্বের তলায়, এবং সেই বাঁশির সুরে শুধু রাধা নয়, সমগ্র বাঙালি জাতি এমনকি গোটা ভারতীয় আপ্লুত হয়েছে। কিন্তু সে বাঁশির সুর আস্তে আস্তে কমে এসেছে, কারণ কৃষ্ণের আসল উদ্দেশ্য তিনি অনুভব করতে পেরেছেন। তিনি জানেন ভূভার হরণের জন্য তার আবির্ভাব, তাকে এখন কংসের বিরুদ্ধে যাত্রা করতে হবে। কংস যদিও সম্পর্কে তার মামা, কিন্তু সেই অত্যাচারী সাধুদের যারা অত্যাচার করে, যারা দুষ্টের প্রতীক, তাকে ধ্বংস করা
এখন কৃষ্ণের অন্যতম কাজ সেটা বুঝতে পেরেছেন বলেই তিনি যাত্রা করেছেন কোথায়? কংসের কাছে। এবং সেখানে গিয়ে তিনি এমনই ব্যস্ত হয়ে পড়েছেন যে রাধার প্রতি তার আর কোনো কিছুই আবেগ নেই। এদিকে রাধার দিন আর কাটে না। দিনের পর দিন সে বারবার বড়াইকে বলে যে যেমন করে পারো কৃষ্ণকে এনে দাও, কৃষ্ণকে এনে দাও। এইভাবে বারবার উপর্যুপরি বড়াইকে অনুরোধ করতে থাকলে একসময় বড়াই কৃষ্ণের কাছে যায়। কিন্তু কোন কৃষ্ণের কাছে এসে আজকে উপস্থিত বড়াই? অদ্ভুত, বড়াই চিনতে পারে না সে কৃষ্ণকে। সে কৃষ্ণের বাক্যালাপ তার কাছে বজ্রাঘাতের মতো বলে মনে হয়। বিশেষ করে একটি পদ এ প্রসঙ্গে, একটি পদের একটি লাইন এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ করা যায়। কৃষ্ণ বড়াইকে বলছে, সে যেন রাধাকে গিয়ে বলে যে পুন্টুলি বাঁধিয়া রাখো নহুলি যৌবন। পুঁটলিতে যেমন মানুষ পুরনো জিনিসপত্র বেঁধে রেখে দেয়, তেমন করে রাধাকে বলো গিয়ে যাও, সে যেন তার ওই প্রেম ভালোবাসা এ সমস্ত বেঁধে রেখে দেয়, অর্থাৎ আস্থা করে ফেলে দেওয়ার মতো। তাহলে যে কৃষ্ণ জন্মখণ্ডে পৌরাণিক মাহাত্ম্যে আমাদের ভারতীয় যে স্পিরিচুয়ালিটি যাকে আমরা বলি বা মাইথোলজি বলি, তার আদর্শ দিয়ে শুরু হলো এবং সেই কৃষ্ণ নানাভাবে রাধাকে পর্যুদস্ত করার সত্ত্বেও শেষ পর্যন্ত প্রেমের আসন স্থায়ী হওয়া সত্ত্বেও তাকে দূরে সরিয়ে দিল। এবং সেই দূরে সরিয়ে দেওয়ার পরে এই গ্রন্থটি কিন্তু হঠাৎই সমাপ্ত হয়ে যায়। এই যে হঠাৎ সমাপ্ত হয়ে যাওয়া, অর্থাৎ রাধার সঙ্গে কৃষ্ণের মিলন হলো কি হলো না, এই ব্যাপারে কিন্তু একটা অস্বস্তি থেকেই যায়। এ যেন অনেকটাই বাংলা সাহিত্যের যে ছোট গল্প, সে ছোট গল্পের মতোই এর পরিণতিটি ঘটে। এই জন্যই অনেকে মনে করেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আসলে এই প্রথম খণ্ডটি এবং শেষ অংশটি, তাকে খণ্ড আমি বলছি না, যদিও খণ্ড বলা যায়, কিন্তু নামকরণের ক্ষেত্রে খণ্ড বলা যাবে না। এটি একটি প্রক্ষিপ্ত অংশ, প্রক্ষিপ্তযুক্তত্ব, অর্থাৎ যাকে পরবর্তীকালে ওখানে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। এই প্রক্ষিপ্ত কথাটি অর্থাৎ মূলের সঙ্গে এর যেন কোনো তেমন মিল খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে এই ধরনের প্রক্ষিপ্ত বিষয়টি রামায়ণ এবং মহাভারতের ক্ষেত্রেও প্রযোজ্য, যেখানে রামায়ণের যে প্রথম অংশটি যে আদি কাণ্ড এবং শেষে যে উত্তরকাণ্ড, সেটিকেও অনেকে প্রক্ষিপ্ত বলে মনে করেন। মহাভারতের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটে যে প্রথমটি এবং শেষ পর্বটি এখানে মূল যে মহাভারত বা মূল যে রামায়ণ তার সঙ্গে কিছুটা অমিল লক্ষ্য করা যায়। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আমরা যদি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি তাহলে দেখা যাবে যে রাধা কৃষ্ণ এই যে দুই সত্তা, এই যে দুই চরিত্র, এদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। যেটা পরবর্তীকালে আমরা পড়াবো, যখন আমরা মধ্যযুগের আদিমধ্য হচ্ছে, এরপর যখন অন্তমধ্যযুগ পড়াবো, সেই অন্তমধ্য যুগে আমরা শ্রীচৈতন্যদেবের কথা আমরা আলোচনা করব। এবং সেই শ্রীচৈতন্যদেব জন্মানোর পর তাঁর যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বাংলাদেশকে যে আবেগ মথিত করেছিল, তখন আমরা বুঝেছিলাম যে আসলে রাধা এবং কৃষ্ণ এরা হচ্ছে এক আত্মা। আমরা এ প্রসঙ্গে একটি উক্তি উদ্ধৃত করতে পারি, সেটি হচ্ছেন বিখ্যাত চৈতন্য জীবনীকার, গ্রন্থটির নাম শ্রী চৈতন্য চরিতামৃত। এই শ্রী চৈতন্য চরিতামৃতে আছে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি
অনন্য মিলন রস আস্বাদন করি। তা সেই ঘটনাটি এখানে আমরা আলোচনায় শেষে আনতে পারি যে যে কৃষ্ণ তৈরি হয়েছিল প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব সাহিত্য থেকে, অর্থাৎ যেখানে জন্মখণ্ডের মধ্যে যে ভূভার বহনকারী, ভূভার হরণকারী বা ভূভার যিনি রক্ষা করেন সেই কৃষ্ণের স্মরণ করে, এবং মাঝের অংশটি হলো গিয়ে একেবারে গ্রামীণ, যেটা হচ্ছে যে বাঁকুড়া, বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার যে লাল মাটি, সেই লাল মাটির রুক্ষ পরিবেশে কৃষ্ণর মধ্যেও কিছুটা রুক্ষতা লক্ষ্য করা যায়। এবং শেষ পর্যন্ত আবার তিনি সম্বিত ফিরে পেয়েছেন যে আমি এই শুধু এই কাজের জন্য আসিনি, আমি যে কাজের জন্য এসেছি সেই কাজটি হচ্ছে কংসকে ধ্বংস করা। ফলে আমরা একদিকে লৌকিক, আবার একদিকে আমাদের পৌরাণিক, এই দুইয়ের মিলনে এই বিখ্যাত কাব্যটি আমাদের উপহার দিয়েছেন বড়ুচণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন। এবং এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যদি আমরা সুন্দরভাবে গ্রন্থটি সম্পর্কে একটি ধ্যান ধারণা তৈরি করতে পারি, তাহলে এখান থেকে যত রকমের প্রশ্ন আসবে আমরা উত্তর দিতে পারবো। এবং সেক্ষেত্রে আমার এই ভিডিওটি সুন্দর করে দেখতে হবে এবং মূল বিষয়টি জানতে হবে। সেই মূল বিষয়ের যে কতগুলি প্রশ্ন আমি ইতিমধ্যেই করে দিয়েছি, এছাড়াও এবার প্রশ্নগুলি যেমন আসবে, যে আমি পরবর্তীকালে যেটি আলোচনার মধ্যে আনলাম সেটি হলো যে এই কাব্যে কতগুলো চরিত্র আছে, এই কাব্যে কতগুলি খণ্ড আছে, যেটি আগেই বলেছি। এই কাব্যের চরিত্রগুলির মধ্যে বড়াই চরিত্রের মধ্যে দিয়ে রাধার যে কি পরিচয় ফুটে উঠেছে সেটা নিয়েও দু চারটে প্রশ্ন হতে পারে। কৃষ্ণের মধ্যে এই যে পরিবর্তন সেটা নিয়েও প্রশ্ন হতে পারে, অর্থাৎ জন্মখণ্ড, রাধাবিরহ এবং বাকি খণ্ডগুলির মধ্যে শ্রীকৃষ্ণের যে পার্থক্য সেটাও নিয়ে আলোচনা হতে পারে। এবং আমরা অবশ্যই আলোচনা করব যে রাধার যে পরিচয়ের ক্ষেত্রে তিনি হচ্ছেন কিন্তু আইহন বা আয়ান ঘোষের স্ত্রী। সেই আয়ান ঘোষের স্ত্রী হয়েও সে কিন্তু আজকে পরকীয়া কর্মে লিপ্ত। এটা সাধারণ মানুষের মনের মধ্যে আসতে পারে যে রাধা এবং কৃষ্ণের মধ্যে যে সম্পর্ক সেটা মমভাগ্নির সম্পর্ক হলেও আসলে এটা ঐশ্বরিক, এটা একটা আধ্যাত্মিক, এটা বৈষ্ণব দর্শনের মধ্যে লুকিয়ে আছে। আমাদের যে বৈষ্ণব যে তীর্থক্ষেত্রগুলি আছে, বিশেষ করে আমরা যদি রূপ গোস্বামীর কথা পড়ি, রূপ গোস্বামী হলেন স্বর্গোস্বামীর মধ্যে অন্যতম। তাঁর যে উজ্জ্বল নীলমণি গ্রন্থ, সেই গ্রন্থের দিকে আমরা যখন দৃষ্টিক্ষেপ করব তখন দেখব যে রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। এই অগ্নি আর দাহিকা শক্তি, এই অগ্নি এবং দাহিকা শক্তির মিলন ঘটেছে। আর আমরা পরবর্তীকালে শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের পর আমরা যখন মধ্য বাংলার মধ্যে প্রবেশ করব, তখন শ্রীচৈতন্যের যে আধ্যাত্ম জীবন, সেই অধ্যাত্ম জীবনের আমরা কি লক্ষ্য করি যে রাধা এবং যে কৃষ্ণ, এই দুয়ের মিলিত বিগ্রহ হয়ে উঠেছেন স্বয়ং শ্রীচৈতন্যদেব। বহিরঙ্গে রাধা আর অন্তরঙ্গে কৃষ্ণ। বহিরঙ্গে রাধা অর্থাৎ তিনি দেখতে খুব সুন্দর, গৌরবর্ণ, এবং সেই জন্য তাকে বলা হয় যে বহিরঙ্গে তিনি রাধার মতো গৌর। তার অন্য নাম গৌরাঙ্গ, তার অনেক নাম আছে, এসব নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করি, এ প্রসঙ্গে আলোচনার বিষয় নয়। তবুও আমরা বলবো যে কৃষ্ণের মূল কাজটা কী ছিল। কৃষ্ণের মূল কাজ হচ্ছে কংসকে ধ্বংস করা এবং ভূভারকে ধরে রাখা, দুষ্টের দমন এবং শিষ্টের পালন, এটাই ছিল তার মূল কাজ। এবং সুতরাং এই যে গ্রন্থটি, এই গ্রন্থটি সম্পর্কে আমরা যে আলোচনার মধ্যে গেলাম, এই গ্রন্থটির যদি আমরা পর্বের কথা বলি তাহলে এটিকে যেমন আমরা বললাম নদিয়া পিরিয়ড বলেছেন, এটিকে বলা হয় প্রাক চৈতন্য যুগের সাহিত্য। প্রাক চৈতন্য যুগের সাহিত্য আমরা বারবার এই কথায় গ্রন্থটি পড়াতে পড়াতে শুধুমাত্র চৈতন্যদেবের কথাই চলে আসছে। একজন
আমরা বাঙালি হিসাবে এবং চৈতন্যদেবের যে প্রভাব বাংলা সাহিত্যে সেটার কথা বলতে গিয়ে আমরা প্রাক চৈতন্য যুগেও চৈতন্যকে যেন খুঁজে পাই, অর্থাৎ আমরা চৈতন্যময় হয়ে উঠতে চাই। সেই চৈতন্যদেবের যে এক্ষেত্রে আমরা একটি কথা আমরা এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই, সেটি হলো যে শ্রীচৈতন্যদেব তিনি যখন একজন ভালো দক্ষ শিক্ষক হয়ে উঠেছিলেন বা তিনি যখন একজন মেধাবী পড়ুয়া হয়ে উঠেছিলেন, তখন কিন্তু যে গ্রন্থগুলিকে বা যে কবিকে তিনি পছন্দ করতেন তাদের মধ্যেও কিন্তু একজন হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের রচয়িতা, তিনি হচ্ছেন চণ্ডীদাস। আর একটি বিষয় এ প্রসঙ্গে আলোচনা করে আমরা এর অন্তিম পর্যায়ে চলে যাব, সেটি হচ্ছে চণ্ডীদাস সমস্যা। চণ্ডীদাসের নাম আমরা কি বললাম? বড়ু চণ্ডীদাস। কিন্তু পরবর্তীকালে চৈতন্য যুগে আরেকজন চণ্ডীদাসের আমাদের আবির্ভাব ঘটে বাংলা সাহিত্যে, তাকে পদাবলিকার চণ্ডীদাস বলা হয়, পদাবলিকার। আর ইনি হলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচয়িতা চণ্ডীদাস। পদাবলিকার চণ্ডীদাসের বাড়ি হলো বীরভূম জেলার নানুর ব্লকে বা নানুর থানাতে, নান্নুর থানা বলি আমরা, সেই বীরভূম জেলার নান্নুর। আর ইনি হচ্ছেন আমাদের বড়ু চণ্ডীদাস হচ্ছে বাঁকুড়ার ছাতনা। সুতরাং বেশ দূরত্ব, এবং দূরত্ব শুধু রাস্তার দূরত্ব নয়, এ দূরত্ব তাদের বিষয়ের দূরত্ব আছে। অর্থাৎ বাংলা সাহিত্য যে আস্তে আস্তে বিকাশের দিকে যাচ্ছে, বাংলা সাহিত্যের বিষয় যে আস্তে আস্তে ক্রমশ উন্নত হচ্ছে, তারও প্রমাণ লক্ষ্য করা যায়। অর্থাৎ যে কঠিন কঠোর রুক্ষতা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে আমরা পেয়েছি, কিন্তু এই কাব্যেরই শেষ অংশে আবার শান্ত কোমল একটা মায়া ঘন পরিবেশ যেমন তৈরি হয়েছে, সেই মায়া ঘন পরিবেশের যেখানে শেষ হয়েছে সেখানেই যেন পদাবলীর শুরু হয়েছে। এই জন্য অনেকেই বলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যেখানে শেষ, পদাবলীর যেন সেখান থেকে শুরু। সুতরাং একাধিক চণ্ডীদাস সমস্যা আসতে পারে, কাব্যের বিষয় নিয়ে আলোচনা আসতে পারে, কাব্যের চরিত্রগুলি নিয়ে আলোচনা আসতে পারে, সময়ের ত্রাণাবনে আসতে পারে। তৎসত্ত্বেও আমরা একথা বলবো যে এই গ্রন্থের যে আবিষ্কারের একটি অংশ কিন্তু খুব উল্লেখযোগ্য, যেটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষকে তার মূল বিষয় থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আবিষ্কারটা যেন বড় হয়ে ওঠে। আসলে এই গ্রন্থটির আবিষ্কার হয়েছিল ওই বাঁকুড়া জেলারই কাঁকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি গোয়ালবাড়ির বাঁচা থেকে। অর্থাৎ গোয়ালবাড়ি আমরা নিশ্চয়ই জানি যেখানে গরু থাকে, তবে বর্তমান দিনে গরু প্রায় অমিল, গরু মানুষ আর লালন পালন করে না। কিন্তু আমরা যদি প্রাচীন ভারতবর্ষে যাই, সেই বিক্রমাদিত্যের আমলে যাই, তাহলে আমরা দেখব যে গোচারণ কেমনভাবে ভারতবর্ষের সর্বত্র চলত এবং গোপালন যে কীভাবে ভারতের সংস্কৃতি এবং কৃষ্টির মধ্যে ছিল সেটা আমরা দেখতে পাই। তা যাই হোক, সেই গোয়ালঘর বা গোশালা আমরা যাই বলি না কেন, তার মাচা থেকে নাকি এই গ্রন্থটি আবিষ্কার করেছিলেন আমাদের বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। এজন্য এর এই যে কাব্যের যে প্রাপ্তিস্থল, এজন্য অনেকে কটুক কাটব্য বা এ সম্পর্কে কটূক্তি করতে কেউ ছাড়ে না। বিশেষ করে একজনের কটূক্তি এ প্রসঙ্গে উল্লেখ করতেই হবে, যদিও তিনি বাংলা সাহিত্যের একজন নমস্য ব্যক্তি, বাংলা সাহিত্য তাকে নিয়ে গর্ববোধ করে। তা সেই আমরা কি বলি, তাকে আমরা কি করি যে বুদ্ধদেব বসু যাকে ছদ্মনামে বা তিনি নিজেও ব্যবহার করতেন বুব, তার কাব্যগ্রন্থ আছে। সচেতন পাঠক, বিশেষ করে আমার অভিভাবক অভিভাবিকা যারা বুদ্ধদেব বসু সম্পর্কে সচেতন, তারা জানেন যে দময়ন্তী, শীতের প্রার্থনা, বসন্তের উত্তর, এসব কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন। আদতে তিনি ইংরেজি সাহিত্যের লোক, তবু তিনি রবীন্দ্রানুসারী, আবার রবীন্দ্র বিরোধী। তা তিনি বলেছেন যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটি গরুরও অখাদ্য। অর্থাৎ গরু যেমন খড় বা এই ধরনের ঘাস খায় এবং এসব খেয়ে তারা জীবন ধারণ করে, যেহেতু এটা গোয়ালে
তালপাতার যে পুঁথি, অর্থাৎ সে খড়ের সাবস্টিটিউট হতে পারে, তা সেই সাবস্টিটিউটটা গরুরা খায়নি, কারণ তাদেরও লজ্জা করেছে। কারণ এর মধ্যে এত অশালীন শব্দ যোজনা, এত অশালীন ঘটনাক্রম রয়েছে, যার ফলে আমিও বলবো যে আজকের যে একাদশ শ্রেণীর ছাত্র, তাদের যে বয়স, সেই বয়সে শ্রীকৃষ্ণ কীর্তনকে সম্পূর্ণ অনুভব করা সম্ভব নয়। কারণ এখানে বয়সের একটা পরিণতি দরকার। কারণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু কোনো সাধারণ সেলফে তুলে রাখার জন্য নয়, এটি এখন ধর্মগ্রন্থে পরিণত হয়েছে। তা সেই ধর্মগ্রন্থ এবং তার যে উৎক্রমণ ক্রমশ সে আস্তে আস্তে উপরের দিকে উঠেছে, সেটা কিন্তু একাদশ শ্রেণীর ক্ষেত্রে বুঝে ওঠা সম্ভব নয়। তাদের দু একটা দৃশ্য, দু একটা ঘটনা হয়তো তাদের চমকিত করবে, সেটাকে দেখে মনে হবে এটি খুবই নিন্দারযোগ্য। না, সমগ্র পাঠককে আমি বলবো, তারা যদি এই গ্রন্থটি পরবর্তীকালে, এখন নয়, পরবর্তীকালে যখন তারা ম্যাচিওর হয়ে যাবে, অর্থাৎ পুরো পরিণতি লাভ করবে, তাদের সম্পর্কে ধারণা হবে যে স্পিরিচুয়ালিটি ব্যাপারটা কী, তখন তারা কিন্তু এই গ্রন্থের পুরো স্বাদ পাবে বলে আমি মনে করি। সুতরাং আমরা আজকের মধ্য বাংলার প্রথম অংশ, অর্থাৎ আদি মধ্য বাংলার বিষয়টি আমরা আলোচনা করলাম, এবং এই আলোচনার মূল কেন্দ্রে রয়েছে, আমরা সকলেই যে বুঝলাম, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এবং এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে রচয়িতা, তার নাম বড়ুচণ্ডী দাস, এবং যে কাব্যটি চৈতন্য পূর্বযুগে বা প্রাক চৈতন্য যুগের ফসল বলে আমরা মেনে নিয়েছি। এবং বাংলা সাহিত্যের যারা বিশিষ্ট ঐতিহাসিক, বিশেষ করে একজনের নাম না বললেই নয়, তিনি হচ্ছেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি একেবারে মহাভারত রচনা করেছেন বাংলা সাহিত্যকে নিয়ে। বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনি একটা মহাকাব্যিক রূপ দিয়েছেন। তা সেখানে আমরা পরবর্তীকালে পড়ে নিতে পারবো। তবে আমার ছাত্রছাত্রীদের বলবো যে আমার ভিডিওর উপরে লক্ষ্য করে এবং সেখান থেকেই প্রশ্ন লক্ষ্য করে প্রস্তুতি নিতে হবে, কারণ নাম্বারের পরিমাণ খুবই কম, তুলনায় বিষয়টি হচ্ছে অনেক জটিল, বৃহৎ। সুতরাং আমরা সেই রাজহাঁসের মতো, আবার একবার বলছি, সেই বিষ্ণু শর্মার মতো, রাজহাঁস যেমন জল আর দুধ থেকে দুধকে গ্রহণ করে, জলকে পরিত্যাগ করে, আমরা এই বিশাল আকায় শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে তেমনভাবে প্রবেশ না করে শুধু আমার ভিডিও বার্তায় আমরা বুঝে নিতে পারবো মূল কাব্যের মধ্যে কী আছে। ঠিক আছে, এখানেই আমরা শেষ করছি। সকলে ভালো থাকবে।